আজ প্রথম রোজা। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মাস বরাবরই আমার সবচেয়ে প্রিয় একটা মাস। ছোটবেলায় এই রোজার সময়টার জন্য আমরা অনেক অপেক্ষা করতাম। মজার মজার ইফতারি করব, অপেক্ষায় থাকতাম ম্যাজানটি কখন আসবে হৃদয় নিলয়কে নিয়ে আমাদের বাসায়। তার সাথে ছিল কোরআন শরীফ পড়ার কিংবা কোরআন শরীফ খতম দেওয়ার আপ্রাণ চেষ্টা। যদিও সবসময় আমি দিতে পারতাম না, তবে চেষ্টা করতাম একটু একটু পড়ে। তারপর আস্তে আস্তে দিনগুলো শেষ হওয়ার পর ঈদ আসতো। ঈদের যে কী তোড়জোড় ছিল, কোন ড্রেস পরবো, কয়টা ড্রেস পরবো, কিভাবে সাজবো, সাথে বরান্টিরাও আসবে, মিথি জুথি তুলতুলি ওরা আসবে, ওদের সাথে কোন কোন জায়গায় যাব, কি খাবো, অনেক ভালো লাগা, অনেক স্মৃতি। কিন্তু বিয়ের পর সেই সব ছোটোবেলার শখগুলোকে প্রায় মনে পড়ে, খারাপ লাগে। ভাবি কেন বড় হয়ে গেলাম, ছোট থাকলেই তো ভালো ছিল। সুন্দর সুন্দর সময় কাটাতাম, কোনো টেনশন ছিল না। যদিও বরাবরই আমি ইফতারি বানাতে খুব পছন্দ করতাম। বড় মামির সাথে আমি অনেক ইফতার বানিয়েছি। ইফতারি বানাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। আমি অন্যান্য কাজ না করলেও ইফতারি বানাতে আমি সবসময় রেডি থাকতাম। মামি একটা নাস্তা বানালে আমি আরও 2-3টা নাস্তা বানানোর চিন্তা করতাম। ওই জিনিসটা এখনও হয়, যেহেতু এখন আমার নিজের সংসার, রান্না তো করতেই হবে। তবে আজকে ভেবেছিলাম প্রথম রোজা বরাবরের মতো একাই কাটবে, সেই পুরনো স্মৃতিগুলো মনে করে করে মন খারাপ নিয়ে। কিন্তু না, আল্লাহ রহমতে আজকের দিনটা ততটাও খারাপ যায়নি। এক তো রোজা আমার একদম ক্লান্ত করেনি, তার পাশাপাশি আমার শ্বশুরবাড়ির লোক আসবে, আমার শ্বশুর শাশুড়ি দেবর আসবে, এই জন্য মনটা একটু ভালো লাগছিল। অনেক দিন পর পুরো ফ্যামিলি একসাথে ইফতার করব তাই ভেবে। তাই আমি চিন্তা করেছিলাম অনেক কিছু বানাবো, যতটুকু আমি পারি। কিন্তু আমার হাজব্যান্ড বলল, না, এত কিছু বানানোর দরকার নেই, বাহির থেকে কিনে আনবো। কিন্তু আমি একটু অসুস্থ, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায় আমার বাইরের খাবার খেলে। তাই আমি বাইরের খাবারটা এত বেশি প্রেফার করি না। তাই আমি বললাম যে তাহলে কিছু আমি নিজে তৈরি করি, আর বাকি কিছু বাইরের থেকে নিয়ে আসুক, যেটা ওদের সামনে দেওয়া যাবে। কারণ 2-3টা আইটেম নিয়ে ইফতার করতে কেমন লাগে, সেজন্য বললাম বাহির থেকে বাইরের কিছু আনো, আর বাকিগুলো আমি নিজেই করি। ব্যাস, যা বলা তাই। তারপর আমি বানাতে শুরু করলাম। তো ভাবলাম কি বানাবো, পরে মনে হলো চিকেন বান বানাই। চিকেন বানটা বরাবরই আমি একটু ভালো বানাতে পারি। সো চিকেন বান বানাচ্ছি, সাথে একটু ডিম চপ আর বুটের ছোলা ভাজি। এই সিম্পল কিছু আইটেম আমি করব, আর বাকি সব কিছু বাহির থেকে কিনে আনা হবে। তো এইগুলো বানাতে বানাতে আমি আবার বড় মামিকে অনেক মিস করছিলাম। আমার বড় মামি দুপুরটা হলেই বলতো, জিমি চলো, কি বানাবো, কি করব, কি খাবা। যদিও বেশিরভাগ কাজ উনিই করতো, কিন্তু আমার ছিল উনি সব কিছু এগিয়ে দিলে তারপর আমার শুধু কাঠি নাড়ানো। আর এটাতে আমার বড় মামিও আমাকে অনেক উৎসাহ দিত। অন্যরা হলে বলতো কি, তুমি তো কিছুই করো নাই, সব তো আমিই করছি। কিন্তু আমার বড় মামি কখনো আমাকে এই কথা বলতো না, বরং উৎসাহ দিত। যদিও উনি বেশিরভাগ কাজ করতো, তাও আমি যে একটু একটু হেল্প করতাম, এই জন্য সবাইকে বলে বেড়াতো জিমি রান্না করছে, জিমি বানাইছে। আর ওই সময় আমি এত খুশি হতাম, ওয়াও, আমি বানাইছি। এখন যখন সবগুলো কাজ আমার একা একা করতে হয়, একা একা কাটতে হয়, একা একা রাখতে হয়, তখন মনে হয় আল্লাহ, এতগুলো কাজ। ওই সময় আমি কতটাই না বোকা ছিলাম। যাই হোক, আমার পোটটা তৈরি হয়ে গেছে চিকেন বানের। এখন আমি অনেক আগে থেকে এটা খামিরটা করে রেখেছিলাম। একটু ইস্ট, একটু দুধের পাউডার দুধ, একটু চিনি, একটু লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে রেখেছিলাম। ইস্ট দেওয়াতেও কম ইস্ট দিয়েছে, যার কারণে বেশি একটা ফুলে নেই। তারপর ভাবলাম এখন এটা পাতলা করে বেলে তারপর পুর দিয়ে দিব, দিয়ে ওভেনে বেক করে নেব।
তো যা বলছিলাম, আমার মামি সবসময় খামিরটা তৈরি করে দিতেন, কারণ খামির তৈরি করতে আমার অনেক কষ্ট লাগতো এবং হতো না ভালো করে। আমি শুধু করতাম কি, যে কোনো নাস্তা বানানোর সময় তার পুরটা আমি ঢুকাতাম, আবার ভাজতো আমার বড় মামি। মানে আমি শুধু 20% কাজ করতাম, 80% আমার মামি করতো, কিন্তু সবসময় শোনা যেত এটা আমিই বানিয়েছি। আমার বড় মামিটা এখন আর দুনিয়াতে নেই। আসলে ভালো মানুষগুলো বেশি দিন পৃথিবীতে থাকেই না। মহান আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক, এই দোয়া করি। আপনারা সবাই আমার বড় মামির জন্য দোয়া করবেন। ওনার মতো মানুষ এখনকার দিনে পাওয়াই যায় না। উনি একটা এতিম ভাগ্নিকে যে পরিমাণ আদর করেছে, এখনকার দিনে আপনজনেরাও সেই পরিমাণ আদর করে টেক কেয়ার করে রাখতে পারে না। উনি কোনো দিন আমাদেরকে কোনো রকম মুখে কিংবা হাতে কোনোভাবেই কোনো রকম অত্যাচার কখনো করে নাই। উনি সবসময় ভালোবাসছে, বরং আমি অনেক চিৎকার করতাম, সেগুলো উনি চুপ করে সহ্য করত। এতটা ধৈর্য মনে হয় আমার জন্য অন্য কেউ দেখাবে না। আমি ওনাকে অনেক মিস করি, অনেক মায়া লাগে যখন মনে পড়ে ওনার ধৈর্যগুলা, ওনার ভালোবাসাগুলা, ওনার স্যাক্রিফাইসগুলা। ওনার জন্য তেমন কিছুই করা হয়নি বা করতে পারিনি, সে সুযোগই আসেনি আমার। আল্লাহ ওনাকে শান্তি দান করুক। মনটা আবার খারাপ হয়ে গেল। যাই হোক, মন খারাপ করে কোনো লাভ নেই। এটাই জীবন, এটাই বাস্তব। এভাবেই কান্না করে হেসে খেলে আবার আমাদেরকে দুনিয়াতে থাকতে হবে। যতদিন থাকবো ততদিন বাঁচতে হবে। এখন আমি ব্যাক করতে দিয়ে দিলাম। এটা আমি প্রথম 15 মিনিটের জন্য ব্যাক করব, তারপরে যদি পুরোপুরি লাল না হয় তাহলে আরও 5 মিনিট দিব, কারণ আমি চাই না এটা বেশি লাল হয়ে যাক, তখন আবার হার্ড হয়ে যায়, তারপর খেতে ভাল লাগে না। আমি চাই একটু সফট থাকুক। এখন আমি আলুর চপ না, সরি, ডিম চপটার জন্য পুর করে ফেলতেছি। ডিম চপটা বলতে এটা আলুরই থাকবে, কিন্তু ভিতরে একটু ডিম থাকবে। তো এইভাবে আস্তে আস্তে করে আমার একটা একটা করে সব কাজ হয়ে যাচ্ছে। আজ রোজাটা ভেবেছিলাম কষ্ট হবে, অনেক দিন পর রোজা, প্রথম রোজা, কিন্তু না, আল্লাহর রহমতে একটু কষ্ট লাগছে না। খুব সুস্থ অবস্থায় সুন্দরভাবে আমি সবগুলো কাজ করে ফেলতে পেরেছি আল্লাহর রহমতে। একটু তাড়াতাড়ি করারও চেষ্টা করছি, কারণ একটু পরেই আমার শ্বশুর শাশুড়ি চলে আসবে, আর মেহমানের সামনে কাজ করতে আমার একদম ভাল লাগে না। আমি চাই সব কাজ করে গুছানো থাকবে, মেহমানের সাথে জাস্ট গল্প করব, খাবার বেড়ে দিব, খাবো, দ্যাটস ইট। তাই আমি তাড়াহুড়া করে সবগুলো কাজ সেরে ফেলছি। এটার পরে আমাকে আবার শরবতও বানাতে হবে, তারপরে শসা, খেজুর এগুলো গুছাতে হবে, কাটতে হবে। সো রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এর মধ্যে আবার সাজগোজও করতে হবে। শ্বশুরবাড়ির মানুষ বলে কথা, পাগলের মতো যাওয়া তো বাজে দেখাবে। যতই কাজ করি, টিপটাপ থাকাটা হলো সবচেয়ে সুন্দর একটা মেয়ের জন্য। আজকে আমার শাশুড়ি তো আমাকে দেখে ফার্স্টে জিজ্ঞাসাই করে ফেললো, তুমি কি রোজা রাখো নাই? আমি বলছি না আম্মু, কেন? বলে, তোমাকে দেখে তো মনেই হচ্ছে না তুমি রোজা রাখছো, কারণ আমি বরাবরের মতো আসর নামাজ পড়ে সুন্দর জামা পরে সেজে গুজে আম্মুর জন্য অপেক্ষা করছিলাম। আমি বলছি, আপনি আমার সাজ দেখে ভাবছেন আমি রোজাই রাখি নাই? উনি ভাবলো রান্না বান্না করে বুঝি রোজা রেখে আমি কাহিল হয়ে যাব, বাট না, আল্লাহর রহমতে আমি আজকে অনেক ফ্রেশ ছিলাম। এখন আমি পুরটা পুরো ভালোভাবে আলুর চপের সাথে মিশিয়ে ফেলছি। আলুর চপ না, অ্যাকচুয়ালি আলুর সাথে মিশিয়ে ফেলছি। তারপর আমি আলু সিদ্ধ করার সময় ডিমও সিদ্ধ করে রেখেছিলাম। এই ডিমগুলো কেটে কেটে আমি ডিম চপের মধ্যে দিয়ে দিব। এই ডিম চপটা খেতে আমার খুব ভালো লাগে, আলুর চপের চেয়েও বেশি। ছোটোবেলায় থাকতে আমাদের বাসায় প্রচুর ক্ষেত থেকে আলু আসতো, এত আলুর চপ খেতাম, আল্লাহ! আলুর ডাল, আলুর চপ, আলুর চিপস, মানে বিরক্ত হয়ে যেতাম। মানে এত ঘরে আলু, তাও এগুলোও বেশি খাওয়া হতো। খেতে 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 মানে বিরক্ত হয়ে যেতাম। তো ডিম চপটা করলে
আবার খুব ভালো লাগতো ডিম, আর বরাবরই ডিম আমার খুবই প্রিয়, যেখানে ডিম সেখানে আমি। এখন ভেষণ গুলিয়ে ডিম চপগুলো সব ভেজে নেব। আমার শ্বশুর শাশুড়ি অলরেডি চলে এসেছে, কারণ ওরা ইফতারের কমপক্ষে 1.5 ঘন্টা আগে চলে আসে। সো আমি তাড়াতাড়ি আলুর ডিম চপগুলো ভেজে নিচ্ছি। আর বুটটা আমার আগেই রান্না হয়েছে, তাও ক্লিপটা পরে দেওয়া হলো। আপনাদের সবাই যারা যারা আমার এই ব্লগ দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে পাশে থেকে উৎসাহ দিবেন আরও ভালো কিছু করার জন্য। এই হলো আমার ইফতারের ফাইনাল লুক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর মাহে রমজানের আবারও অনেক শুভেচ্ছা। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন। আল্লাহ হাফেজ।